মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেকবার এসআইআর নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন কার্যত। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর স্থগিত রাখা হোক, বন্ধ করা হোক, এই সংক্রান্ত একটা চিঠি লিখলেন জ্ঞানেশ কুমার অর্থাৎ ইসিআইকে। কি এত হুঁশিয়ারি না দিয়ে যদি বাংলার বাঘ হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবার এবং তৃণমূল যারা করে তাদেরকে বলে দিন না যে এসআইআরের ফর্ম জমা দিতে হবে না, ছিঁড়ে ফেলে দিন। আপনি তো এত আন্দোলন করেন, ধর্মতলা মোড়ে দাঁড়িয়ে এটা যারা তৃণমূল করে তাদেরকে এটা বলে দিন করতে, অসুবিধে কী আছে? দেখুন, এইসব বাজার গরম করা কথা বলে তো লাভ নেই। এসআইআরটা তো আর কেন্দ্র সরকার করছে না, আর এসআইআরটা কোনো রাজনৈতিক দল করছে না, এসআইআরটা নির্বাচন কমিশন করছে। অনেকে ক্লেম করতে পারে এসআইআর আমরা করছি, অনেকে ক্লেম করতে পারে এসআইআর ভুল হচ্ছে। এসআইআরটা স্পেসিফিক্যালি নির্বাচন কমিশন, একটা সাংবিধানিক বডি, তারা করছে, কনস্টিটিউশনাল বডি। তারা কি বলছে, 2002 সালে আপনার যে নাম আছে ওরা নেটে দিয়ে দিয়েছে, ওই নামটা এটা ফিল আপ করে দিন। না থাকলে আপনার বাবা বা আপনার আত্মীয় স্বজন যারা আছে, যে ডিরেক্টিভ কমিশন দিচ্ছে সেই ডিরেক্টিভ অনুযায়ী ফিল আপ করে জমা দিন। লাস্ট ডেট আমি যতদূর দেখেছি ডিসেম্বরের 4 তারিখ। তো এত তৃণমূল বিরোধিতা করছে, তো বিরোধিতা করার দম দেখাক, তৃণমূল বিরোধিতা করার দম দেখাক। যারা তৃণমূল করেন তাদেরকে বলে দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে জমা দেবেন না, তৃণমূল দলটাই তো উঠে যাবে যদি জমা না দেয়। তো ভারতীয় নাগরিকত্বই তো থাকবে না যদি জমা না দেয়। এইসব ডায়লগবাজি কথাবার্তা বলে তো লাভ নেই। যে চিঠি লিখেছেন, বিরোধিতা করছেন, সব রাজনৈতিক গিমিক করছেন, মিডিয়াতে গিমিক করছেন, তো এত কিছু করার প্রয়োজনীয়তাই নেই। আপনি রাস্তায় নেমে পড়ুন, এত ইস্যুতে তো রাস্তায় নেমেন, রাস্তায় নেমে শুয়ে পড়ুন, ডাক দিন রাস্তা থেকে। যদি আপনার এত ক্ষমতা থাকে, বাংলার বাঘ হন, ভাইপোকে বলুন না যে জমা না দিতে। আপনার বাড়িতে এসআইআরের এনিউমারেশন ফর্ম দিয়েছে সেটা বলুন না। পাবলিকের সামনে দাঁড়িয়ে নিজের বাড়ি নিজের নামের এসআইআর ফর্মটা ছিঁড়ে দেখান না, কত বড় ক্ষমতা আছে। মানুষকে বলবো, ভোটারদের বলবো, সিটিজেন অফ ইন্ডিয়াদের বলবো, তৃণমূলের কথায় প্রতারিত হবেন না। বাংলায় সারদায় মানুষ টাকা রেখে প্রতারিত হয়েছে, সরকারি চাকরির পরীক্ষা দিয়ে মানুষ প্রতারিত হয়েছে। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস যে কথাগুলো বলছে সেই কথাতে প্রতারিত হবেন না। আবারও বলছি, ভালোভাবে ফর্ম ফিল আপ করুন। যারা অভিজ্ঞ মানুষ আছেন এলাকায়, যারা বিএলও রয়েছেন, সরকারি কর্মচারী রয়েছেন, বা কোনো আইনজীবী যারা জানেন, তাদের সাথে কথা বলুন। প্রত্যেক এলাকাতেই ভালো ভালো মানুষ আছে, তাদের সাথে কথা বলুন। সঠিক সময় এনিউমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিন। প্রত্যেককে দিতে হবে, যার নাম আছে তাকেও দিতে হবে, যার নাম নেই তাকেও দিতে হবে। স্যার, কলকাতায় হাঁটাহাঁটি কমপ্লিট এসআইআর এর বিরোধিতা নিয়ে। এবার তিনি বনগাঁয় যাবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী বনগাঁয় যাবেন, মেগা র্যালি, মেগা কভারেজ, মেগা সভা করবেন। কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দিনকে বৈঠক করবেন এসআইআর। এমনিতে কভারেজ পাওয়ার আর কিছু নেই মুখ্যমন্ত্রী, সবই তো চোর 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 ওনাকে বলছে, সেই জন্য কভারেজ পাওয়ার আর কোনো ইস্যু নেই। ওই জন্য এসআইআরের বিরোধিতা করে, ইস্যু তো সঠিক বিরোধিতা করুন না। আমার কোনো একটা জিনিসে কিছু হলে আমি ডাইরেক্ট সেটার বিরুদ্ধে গিয়ে মামলা করব। তো আপনি এসআইআর যাতে বন্ধ হয় সেই জন্য মামলাটাও করুন না, দম থাকে তো বুঝবো। আর নয়তো নিজের বাড়িতে, নিজের এলাকায়, কালীঘাটের যে বিএলও আপনাকে এসআইআরের ফর্মটা দিয়ে গেছে, জমা দেবেন না, ছিঁড়ে ফেলে দিন। এইসব গিমিক তো রাজনৈতিক গিমিক, মানুষকে বোকা বানানোর জন্য করে লাভটা কী হবে? এই ধরনের যে কাজগুলো তিনি করছেন, ওনার তো কোনো ইস্যু নেই যে ইস্যুটা যে মানুষকে আমি এডুকেশান ভালো দেবো, হসপিটাল ভালো দেবো, ইস্যু নেই। তাই জন্য এই এসআইআরের বিরোধিতা করে একটা ইস্যু তৈরি করছেন। যদি এতই ওনার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, যদি এতই ওনার এসআইআর বিরোধিতা করার থাকে, তাহলে এসআইআরের ফর্মটা ছিঁড়ে ফেলে দিন। আপনার পরিবারের লোককে বলুন ছিঁড়ে ফেলে দিতে, তৃণমূল যারা করে তাদেরকে বলুন ছিঁড়ে ফেলে দিতে। দেখি কোন তৃণমূলের ক্ষমতা আছে ছিঁড়ে ফেলে দিতে পারে। আবারও মানুষকে বলবো, তৃণমূলের এই কথার দ্বারা প্রতারিত হবেন না। সঠিকভাবে ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে, বুঝতে না পারলে যারা লোকালি পাড়াতে বিভিন্ন মানুষ আছেন এসআইআরের ফর্মের জন্য গাইডেন্স দিচ্ছেন এবং ভালো গাইডেন্স দিচ্ছেন, তাদের পরামর্শ নিয়ে বিএলওর সাথে কথা বলে, আপনি লোকাল যিনি বিএলও আছে, বুথ লেভেল অফিসার, তার কাছে গিয়ে সঠিক সময়ে, আমি যতদূর জানি ডিসেম্বরের 4 তারিখ, এই সময়ের পারলে আগে গিয়ে
ওই এনিউমারেশন ফর্ম জমা দিয়ে আসুন, তৃণমূলের কথায় প্রতারিত হবেন না। স্যার একেবারেই অন্য প্রসঙ্গ, সব কিছু নিয়ে রাজনীতি হচ্ছিল এতদিন ধরে, একটা জিনিস বাকি ছিল, সেটা নিয়েও রাজনীতি করছে তৃণমূল। মুসলিমদের দাড়ি, মতিউর রহমান তিনি একজন রাষ্ট্রবাদী মুসলমান, তিনি নিজেকে দাবি করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তার দাড়িটা আসল না নকল এই নিয়ে মন্তব্য করছে তৃণমূলেরই একজন নেতৃত্ব রিজু দত্ত। তিনি বারংবার বলছেন যে এটা তার ফেক দাড়ি, মুসলমান বিভিন্ন রকম তাকে কটাক্ষ করা হচ্ছে। বলছি এরা এতদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিল, তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, এখন সংখ্যালঘু সম্প্রদায়কে তাদেরকে ঘিরে, তাদের দাড়ি ঘিরে এরকম মন্তব্য করছেন। এখন লেজে পা পড়ছে তাই জন্য সংখ্যালঘুরা এখন অনেকে ভোট তৃণমূলকে দেবে না, মিথ্যে কথা বুঝে গেছে তাই জন্য। সত্যিটা তো মানুষ আজ না হোক কাল বুঝতে পারবে, একবার নয় মানুষ প্রতারিত হবে। এই যে সারদায় যারা টাকা রেখেছিলেন তারা প্রতারিত হয়েছেন, দ্বিতীয়বার যদি ওই তৃণমূলের মদন মিত্র যদি বলে যে সারদা গার্ডেন খুব ভালো, তাহলে কি সেই মানুষগুলো যারা টাকা রেখেছিলেন তারা আবার রাখবেন? তা তো আর রাখবেন না। যে বলেছিলেন তো, এটা তো প্রকাশ্যে আছে, এটা তো আমার কথা না যে বানিয়ে বানিয়ে বলছি, এটা তো সাংবাদিকের সামনে প্রকাশ্যেই কথা বলেছিলেন। তাই জন্য তার কথা কেউ বিশ্বাস করবে না, তাই জন্য এখনও আর কেউ বিশ্বাস করবে না। তাই জন্য দুধেলো গাই বললো, যাদেরকে বললো যে এদের লাঠি খেতে ভালো লাগে, তাদেরকে নিয়ে এই রকমের মন্তব্য তৃণমূলের পক্ষ থেকে। মন্তব্য কারণ হচ্ছিল এখন পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে সরে যাচ্ছে, সংখ্যালঘু ভোট বেশি চলে যাচ্ছে হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বামেদের দিকে যাচ্ছে। তো সেই জন্য এখন এই ধরনের মন্তব্য করা শুরু হয়েছে। একেবারেই অন্য প্রসঙ্গ, টেটের প্রশ্নপত্র ভুল এবং সেই মামলাটা আজকে ছিল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যারা প্রশ্নপত্র ভুল ছিল, মানে তারা আদালতে উপস্থিত থাকুক বা না থাকুক, তারা এটার একটা সুযোগ পাবে। কি বলবেন বিষয়টি নিয়ে? দেখুন, 2017 এবং 2022-এর যে টেট পরীক্ষা হয়েছে তাতে প্রায় 50টা প্রশ্ন ভুলের অভিযোগ রয়েছে। 17-তে 25টা আর 22-এ আরও 25টা। রিপোর্ট আজকে জমা হয়েছে, সোমবার এটা নিয়ে শুনানি হবে। যে ভুল যদি এক্সপার্ট কমিটির রিপোর্ট আসে তাহলে যারা মামলাকারী তারা তো পাবেই, বাকি যারা মামলা করেনি এই 25টা প্রশ্নে ভুল, সেটা দেখা যাক হাইকোর্ট কি বলে। মামলাকারী যারা তারা তো এই টেট যে পাস করবে তাদের যদি নম্বরে ভুল থাকে, যে ভুল পর্ষদের ভুলের জন্য তারা পাস করতে পারেনি, তাদের তো নম্বর দিতেই হবে। এর সঙ্গে বাকি যারা আছে সেটা সোমবার দিন শুনানির পরে সমস্ত কিছু বোঝা যাবে। একেবারেই শেষ প্রসঙ্গ, সেটা হচ্ছে যে যাদের একাদশ দ্বাদশ ইন্টারভিউয়ের তালিকায় নাম রইল না, বা একাধিক দাগিদের নাম আমরা দেখতে পাচ্ছি ইন্টারভিউয়ের তালিকায়, যাদের নাম এলো না একাদশ দ্বাদশে ইন্টারভিউয়ের তালিকায়, তারা তাকিয়ে রয়েছে নবম দশমের দিকে। নবম দশম যে ইন্টারভিউ, নবম দশম ব্লান্ডারই হবে, তাহলে কিছুই নতুন কিছু হবে না। বাংলায় যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নড়বে ততক্ষণ অবধি কিছু মানুষের জীবন এবং ভবিষ্যৎ ধ্বংস। হবু শিক্ষকদের জীবনযাপনটা প্রশ্নের মুখে, আর 26,000-দের জীবনযাপনটা অন্ধকারের দিকে, কি বলবেন? কোনো প্রশ্নের মুখে না, সবটাই অন্ধকারের দিকে। প্রত্যেকেরই জীবন শেষ হয়ে গেছে। একটা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে একটা দেশ দেখান, পশ্চিমবাংলাতে আপনি সারা ভারতবর্ষও দেখাতে পারবেন না, সারা পৃথিবীতেও দেখাতে পারবেন না যে একটা লোক 100% নম্বর পেয়ে চাকরি পাওয়া তো দূরস্থ, ইন্টারভিউতে পর্যন্ত যেতে পারছে না। পশ্চিমবাংলার এটা অবস্থা। ফ্রেশার্সরা অনেকেই 60, 70 এরকম নাম্বার পেয়েছে। তো আমি তো সেটাই বলছি, এটা একমাত্র পশ্চিমবাংলাতেই সম্ভব, সারা ভারতে পাবেন না, সারা পৃথিবীতে পাবেন না, যে একটা লোক 100% নম্বর পেয়ে তিনি চাকরি পাওয়া তো দূরস্থ, ইন্টারভিউতে ডাক পাচ্ছেন না, তার জন্য মামলা হচ্ছে। এটা যারা যারা ফ্রড হয়, এই রুলটা যেটা করেছে 2025-এর যে সিলেকশন প্রসেসের রুলসটা, এটা হলো সব থেকে বড় একটা ফ্রড করেছে, সব থেকে বড়। কেন 2016 আর 2025-কে আলাদা পরীক্ষা নেওয়া হয়নি, আমি যদি এই প্রশ্নটা তুলি,
2025 সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের প্রায় লাখ দেড়েকের ওপরে ভ্যাকেন্সি আছে। কেন 2025-এর ছেলেরা সেই ভ্যাকেন্সিতে সুযোগ পাবে না? 1 লক্ষ যদি ভ্যাকেন্সিতে সুযোগ পেত তাহলে পশ্চিমবাংলার অবস্থাটা বুঝতে পারছে, প্রতিটা স্কুলে টিচার হয়ে যেত। 26 হাজারকে ছেড়ে আলাদাভাবে 1 লক্ষ ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে কেন পাবে না, এটাই তো প্রশ্ন আমার তৃণমূল সরকারের কাছে। দুটোকে ক্লাব করে 40,000 ভ্যাকেন্সি করেছে, না 42,000 ভ্যাকেন্সি করেছে, কেন করেছে, এটাই প্রশ্ন।